আমরা আজকে প্রথমে জেনে নিই যে মধ্যমা এবং ভরকেন্দ্র বিষয়ক যে ধারণা সেটি। তা প্রথমে আমরা কি জানবো? মধ্যমা, এরপর জানবো হচ্ছে ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। আচ্ছা, প্রথমে আমরা কি করি, একটি ত্রিভুজ অঙ্কন করি। মনে করি ABC হলো একটি ত্রিভুজ, ABC হচ্ছে একটি ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে মধ্যমা বলতে আমরা কি বুঝি বা মধ্যমা কি? মধ্যমা হচ্ছে এমন একটি রেখাংশ যেটা কিনা শীর্ষবিন্দু এবং ওই শীর্ষবিন্দুর বিপরীত ভর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তার মধ্যমাটা কি? মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর, অর্থাৎ আমি আরেকবার বলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এটাই হচ্ছে মধ্যমা। এখন দেখি এই ত্রিভুজ ABC। এখন ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু কয়টি? তিনটি। একটা হচ্ছে A, একটা B এবং C। আচ্ছা, প্রথমে যদি আমরা A শীর্ষবিন্দু ধরি, প্রথমে শীর্ষবিন্দুটাকে আমরা A ধরি বা A নিলাম, তাহলে A শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে BC। A শীর্ষবিন্দুর বিপরীত বাহু BC। এখন BC এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি E। BC এর মধ্যবিন্দু আমরা কি ধরলাম? E। তারপরে আমরা AE যোগ করলাম, সেই ক্ষেত্রে এই হবে ত্রিভুজ ABC এর একটি মধ্যমা। তাহলে এই কি হবে? ত্রিভুজ ABC এর মধ্যমা। তাহলে এই AE রেখাংশটার বৈশিষ্ট্যটা কি? এই রেখাংশের বৈশিষ্ট্য হচ্ছে এর একটা প্রান্ত বিন্দু হচ্ছে ত্রিভুজটির শীর্ষবিন্দু, আর অপর প্রান্ত বিন্দুটা হচ্ছে তার বিপরীত ভর মধ্যবিন্দু, ওই শীর্ষের বিপরীত ভর মধ্যবিন্দু। তাহলে এই হচ্ছে একটি মধ্যমা বা মধ্যমার একটি বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? তিনটি। তাহলে যে কোনো ত্রিভুজে আমরা তিনটি মধ্যমা ধারণা পাই। কয়টি মধ্যমার ধারণা পাচ্ছি আমরা? তিনটি। তাহলে B, এখন B শীর্ষবিন্দু, তাহলে B শীর্ষবিন্দুর বিপরীত হলো AC। আমরা ধরে নিচ্ছি F, BF যোগ করি, তাহলে BF হবে ত্রিভুজ ABC এর আরেকটি মধ্যমা। আর অপর একটি মধ্যমা, যেটা আমরা মানে আলোচনার মাধ্যমে এটা বুঝতে পারলাম যে কোনো ত্রিভুজের মধ্যমা হয় তিনটি, তাহলে এখানে মধ্যমা হলো দুইটি, তাহলে মধ্যমা আরেকটি আমরা আঁকতে পারবো। সেটা কিভাবে? এই যে C বিন্দু, C বিন্দুর বিপরীত হচ্ছে AB, আর AB এর মধ্যবিন্দু আমরা ধরে নিই হচ্ছে P, তাহলে C আর P যোগ করি, তাহলে হচ্ছে CP হচ্ছে অপর আরেকটি মধ্যমা। তাহলে এই ত্রিভুজটির মধ্যমা কয়টি হলো? তিনটি হলো। বা শুধু এই ত্রিভুজ বলে নয়, যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি হয়। তাহলে আমরা মধ্যমা ধারণাটা পেলাম। এখন কথা হচ্ছে মধ্যমাগুলো বা মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয়, সে মিলিত বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রটা কি? ভর কেন্দ্র। মধ্যমা ত্রয়ের ছেদ বা মিলিত বিন্দু। তাহলে মধ্যমা ত্রয়ের ছেদ বা মিলিত বিন্দু হচ্ছে কি? ভরকেন্দ্র। এখন ধরে নিচ্ছি এটা হচ্ছে G, ছেদ বা মিলিত বিন্দু হচ্ছে G, তাহলে G এক্ষেত্রে হবে ভরকেন্দ্র। তাহলে এটা হচ্ছে কি? ভরকেন্দ্র। তাহলে G হচ্ছে ভরকেন্দ্র। এই হচ্ছে ভরকেন্দ্রের ধারণা। আর ভরকেন্দ্রে আরেকটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে এই ভরকেন্দ্র একটি মধ্যমাকে
2:1 এই অনুপাতে বিভক্ত করে। কি অনুপাতে? 2:1। অর্থাৎ জি হচ্ছে ভরকেন্দ্র, আর জি ভরকেন্দ্র এই মধ্যমাকে কি করবে? 2:1 এই অনুপাতে বিভক্ত করবে। সেটা কি হবে? শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র অর্থাৎ এজি অনুপাত, আর ভরকেন্দ্র থেকে সে মধ্যবিন্দু অর্থাৎ জিই এই অনুপাতটা হবে 2:1। এই যে 2:1। এখন এই ধারণাটা যদি আমরা অন্য ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায়? এই যে বিজি অনুপাত জিএফ। আচ্ছা, তাহলে কি দাঁড়াবে? বিজি অনুপাত জিএফ। তাহলে বিজি অনুপাত জিএফ কি হবে? 2:1। আর অপর দিকে সিজি অনুপাত জিপি এটা হবে 2:1। এটাই হচ্ছে ভরকেন্দ্রের একটি বৈশিষ্ট্য এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব। আর আজকে যে গাণিতিক সমস্যা এই ক্ষেত্রে তো ব্যবহার হবেই। আচ্ছা, এই তো গেল আমাদের মধ্যমা এবং ভরকেন্দ্রের ধারণা। আর আমাদের আরেকটি যে ধারণা যোজন, যেটা আমরা অনুপাতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। অর্থাৎ যোজনের বিষয়টা হচ্ছে এমন যে আনুপাতিক রাশি মানে হচ্ছে সমানুপাত যদি থাকে, কোনো সমানুপাত থাকে, আর তাহলে কি হবে? লব যোগ হর। যোজন কি করবো আমরা? লব যোগ হর, সেটা হচ্ছে যোজন। তাই বিষয়টা কি? এখানে আমরা অর্থাৎ এই আকারে থাকতে হবে। এটা হলো সবচেয়ে প্রধান শর্ত। কোনো একটা সমীকরণ যদি এরকম অনুপাত আকারে থাকে, সেই ক্ষেত্রে যোজন যে প্রক্রিয়াটা, গাণিতিক প্রক্রিয়াটা, সেটা ব্যবহার করা যায়। আর সেটা বিষয়টা কি? বিষয়টা হলো এমন: লব যোগ হর ভাগ হচ্ছে হর ইকুয়াল লব যোগ হর ভাগ হচ্ছে হর। এটাই হচ্ছে যোজনের ধারণা। আমরা এই ধারণাটাও আজকে ব্যবহার করব। এই হচ্ছে আমাদের যোজনের ধারণা। এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি, তারপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই ধারণাগুলো ব্যবহার করে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এডি ও বিই মধ্যমাদ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম সেই আলোচনা অনুযায়ী এই জি বিন্দুকে আমরা কি বলতে পারি? এডি আর বি হচ্ছে দুটি মধ্যমা যারা জি বিন্দুতে ছেদ করছে। তাহলে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম কি হয়? ভরকেন্দ্র। তাহলে এখান থেকে আমরা ধারণা নিতে পারি জি হচ্ছে ভরকেন্দ্র। জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাংশ এসি কে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসি সমান 6EF। তাহলে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে এই বর্ণনা অনুযায়ী একটা চিত্র অঙ্কন করি। আচ্ছা, এখানে কি বলছে? ত্রিভুজ এবিসি। তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি। আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি এবং সি। তারপর এখানে দেখি, এখানে বলা আছে এডি ও বিই মধ্যমা। তাহলে এডি তাহলে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এই যে এডি। আর এখানে আছে বিই, তাহলে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, বিই মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে হচ্ছে জি বিন্দু। এখন জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল। আচ্ছা, জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই। আচ্ছা, ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ই বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে কি করতে হবে? ডি ই এর সমান্তরাল রেখা আঁকতে গেলে অবশ্যই প্রথমে আমাদের ডি লাগবে। তাহলে ডি এবং ই যোগ করি। আচ্ছা, জি যোগ করলাম।
এখন ডিই এর সমান্তরাল রেখাংশ এসি কে বিন্দুতে সেট করে। তাহলে ডি এর সমান্তরাল করে আমরা জি বিন্দুতে একটি রেখাংশ আঁকি যেটা এসি কে এফ বিন্দুতে সেট করলো। তারপরে প্রমাণ করতে হবে যে এসি সমান সমান 6EF। আমাদের কিন্তু প্রমাণ উপযোগী যে চিত্রটা বা প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা সেটা কিন্তু অঙ্কন আমরা করে ফেললাম। এখন আমরা প্রথমে কি করব, প্রথমে বিশেষ নির্বাচনটা লিখব, তারপরে প্রমাণটা করা শুরু করব। আচ্ছা, এখন হলো আমরা লিখব বিশেষ নির্বাচন। আর বিশেষ নির্বাচনটা কি? বিশেষ নির্বাচনটা আমরা জানি চিত্র নির্ভর বর্ণনা, চিত্র খেয়াল করে বর্ণনাটা লিখতে হয়। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আজকে আমাদের যে সাধারণ নির্বাচনটা আর এই বিশেষ নির্বাচনটার মধ্যে খুব একটা পার্থক্য হবে না। এই জন্যই হবে না যে সাধারণ নির্বাচনটাই বলা যেতে পারে বিশেষ নির্বাচনের মতো করেই লেখা হয়েছে, কারণ এটা একটা চিত্রেরই বর্ণনা। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা বলা যায় এমনই হবে। আচ্ছা, তাহলে হচ্ছে মনে করি ত্রিভুজ এবিসি এর এডি ও বিই এর এডি ও বিই মধ্যমা দ্বয় পরস্পর জি বিন্দুতে কি করছে? সেট করেছে। তারপরে কি বলা আছে? জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল। আচ্ছা, এখন ডি এবং ই, তাহলে এখানে আমরা ডিই যোগ করি। ডি যোগ না করলে আমরা ডিই এর সমান্তরাল রেখা অঙ্কন করতে পারতেছি না। এটাই হচ্ছে, এই যে ডি যোগ করলাম, এই অংশটুকুই সাধারণ নির্বাচন থেকে একটু ভিন্ন হলো, আর বাকিগুলো কিন্তু মোটামুটি একই আসতেছে। আচ্ছা, ডি যোগ করলাম। এখন জি বিন্দু দিয়ে ডিই এর মধ্য দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল রেখাংশ, তা ডি এর সমান্তরাল কি? জিএফ দিয়ে জিএফ সমান্তরাল ডিই আঁকি, যা এসি কে কি বিন্দুতে সেট করে? এফ বিন্দুতে সেট করে। এফ বিন্দুতে সেট করে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমাদের বিশেষ নির্বাচনের বর্ণনা কি হলো? মনে করি ত্রিভুজ এবিসি এর এডি ও বিই মধ্যমা দ্বয় পরস্পর জি বিন্দুতে সেট করেছে। ডিই যোগ করি, কেন ডিই যদি আমরা যোগ না করি তাহলে ডিই এর সমান্তরাল করে আমরা জিএফ অঙ্কন করতে পারছি না, এই জন্য আমরা ডিই যোগ করলাম। আচ্ছা, জি বিন্দু দিয়ে জি এফ সমান্তরাল ডিই আঁকি, মানে এই জিএফ আঁকলাম কার সমান্তরাল করে? ডিই সমান্তরাল করে, যা এসি কে এফ বিন্দুতে সেট করে। এখন হচ্ছে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে এসি সমান সমান 6EF। এই হচ্ছে আমাদের আজকের প্রমাণের বিষয়, এসি সমান সমান 6EF। আজকের প্রমাণটা করতে যে আমাদের আলাদাভাবে অঙ্কনের কোনো দরকার নেই, তাহলে আমরা সরাসরি কি করতে পারি? প্রমাণটা শুরু করতে পারি। তাহলে হচ্ছে প্রমাণ। এখন কথা হচ্ছে বিই হচ্ছে একটি কি? মধ্যমা। বি হচ্ছে মধ্যমা। তাহলে যেহেতু বিই কোন বাহুর উপর মধ্যমা? বিই দেখি, বি হচ্ছে এসি বাহুর উপর মধ্যমা। তাহলে যেহেতু বিই এসি বাহুর উপর মধ্যমা, তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো হচ্ছে ই বিন্দুটা হলো এসি এর মধ্যবিন্দু। যেহেতু বিটা হলো এসি বাহুর মধ্যমা, তাহলে আমরা মধ্যমার সংজ্ঞা অনুসারে যেটা জানি, তাহলে আমরা বলতে পারবো যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। অতএব ই এসি এর
মধ্য বিন্দু। তাহলে আচ্ছা, সুতরাং আমরা লিখতে পারি যে এ ই সমান বিই সমান হচ্ছে হাফ এ বি। তাহলে কিন্তু এটা আমরা লিখতে পারি যে এই সমান বি সমান সমান হচ্ছে হাফ এ বি। আচ্ছা, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় দেখি। এখন হচ্ছে এডি আর বিই মধ্যমাদ্বয় জি বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে প্রশ্ন মতে। এখন যেহেতু এডি ও বিই মধ্যমাদ্বয় জি বিন্দুতে ছেদ করে, জি বিন্দুতে কি করছে? ছেদ করছে, ছেদ করে, অতএব জি ভরকেন্দ্র। এটাকে আমরা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। কেননা ভরকেন্দ্র ধারণা অনুযায়ী মধ্যমা গুলো বা মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। আর যেহেতু এডি আর বি মধ্যমাদ্বয় জি বিন্দুতে ছেদ করে, তাহলে জি ভরকেন্দ্র। তাহলে সুতরাং, আর আমরা জানি ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র এই বিন্দুটির বৈশিষ্ট্য কি? এই বিন্দুটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই বিন্দুটি যে কোনো মধ্যমাকে 2:1 বিভক্ত করে। তাহলে সুতরাং কি হবে? সুতরাং হবে হচ্ছে এজি অনুপাত জিডি সমান সমান 2:1। তাহলে এটা হবে এজি অনুপাত জিডি সমান সমান 2:1। আচ্ছা, তাহলে এটা হলো। এখন কথা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি? আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে এসি সমান সমান 6EF। এই প্রমাণটা আমরা আজকে করব। আর আমরা যেহেতু এই প্রমাণটা করব, আর আমরা এই ধারণাগুলো কিন্তু দাঁড় করাতে পারলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE নিয়ে এখন আমরা সামনের দিকে যাব। আচ্ছা, আবার ত্রিভুজ এ কি নিব? ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখি। এই যে জিএফ সমান্তরাল ডিই, জিএফ আর ডি হচ্ছে সমান্তরাল। তাহলে এটা আমরা উল্লেখ করতে পারি ত্রিভুজ ABDE কি? জিএফ সমান্তরাল ডিই। তাহলে হচ্ছে জিএফ সমান্তরাল ডিই। অতএব এখন আমরা যে একটা বিষয় জানি, যেটা আমরা 28 নং উপপাদ্যে, এই 14 অধ্যায়েরই 28 নং উপপাদ্যে প্রমাণ করছি, এবং এটা আমরা ক্রমাগত অনেক ক্ষেত্রে ব্যবহার করে আসতেছি। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে এমন যে যদি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা কোনো ত্রিভুজের কোনো বাহুর বা ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে 28 নম্বর উপপাদ্য, 14 অধ্যায়েরই 28 নম্বর উপপাদ্য। এই ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, অর্থাৎ এখানে জিই আর হলো ডিই, এই দুটি কিন্তু সমান্তরাল। তাহলে এটা কার সমান্তরাল? ডিই এর সমান্তরাল জিএফ। জিএফ হচ্ছে ডিই এর সমান্তরাল। তাহলে জিএফ কি করবে? এডি এবং এই যে দুটি বাহু, এই দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এজি অনুপাত জিডি সমান হবে এফ অনুপাত এফই। অতএব হবে এজি বাই হচ্ছে জিডি সমান সমান এফ বাই হচ্ছে এফ ই। এখন আমরা তাহলে সাইড নোট দিতে পারি, যেহেতু ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা কোনো বাহুর সমান্তরাল রেখা
অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা, আর যে বাহুর সমান্তরাল সেই বাহু বাদে যে দুটি বাহু থাকবে ওই বাহু দুটিকে সমান অনুপাতে বিভক্ত করবে। তো এই ধারণাটা প্রয়োগ করলে আমরা এটা পাইলাম যে এজি বাই জিডি ইকুয়াল হচ্ছে এফ বাই এফ ই। এখন এখানে যে আমাদের ভরকেন্দ্রের যে ধারণাটা আমরা ব্যবহার করছি, অনুপাত এজি অনুপাত জিডি সমান 2:1। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারবো না, এজি ভাগ জিডি সমান সমান 2/1, আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এজি বাই জিডি আছে, এই ক্ষেত্রে কিন্তু এই মানটা আমরা সরাসরি স্থাপন করতে পারবো। আচ্ছা, এখানে আমরা সরাসরি স্থাপন করে দিই, তাহলে হচ্ছে 2/1 সমান সমান এ এফ বাই এফ ই, আমরা এভাবে প্রয়োগ করতেই পারি। আচ্ছা, এখানে আছে ইএফ আর এখানে লিখছি আমরা এফই। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার্থে এফই আর ইএফ এর মধ্যে পার্থক্য নাই, তাহলে এখানে আমরা ইএফটা লিখতে পারি। এফ ইও যা ইএফও তাই, যেটা আমাদের প্রমাণ করতে হবে ইএফ, তাহলে এখানে আমরা বোঝার সুবিধার্থে এফ এর স্থলে ইএফ লিখলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর করব আমরা যোজন। আচ্ছা, যোজন মানে কি, লব যোগ হর, আর হর তো ঠিক থাকবে, আর এই ক্ষেত্রেও লব যোগ হর আর হর তো যা আছে তাই থাকবে। এখন এখানে কি দাঁড়াবে, 3/1 বা 3/1, আর এই ক্ষেত্রে এফ যোগ ইএফ, আমরা চিত্র দেখি, এফ এবং ইএফ যোগ করলে কি পাওয়া যায়, এ ই পাওয়া যায়। তাহলে এখানে আমরা এ ই লিখব, এ ই, আর এখানে তো ইএফ থাকলোই। আমরা চিত্রটা একবার খেয়াল করি, এএফ যোগ ইএফ, এই যে আমরা চিত্রটা খেয়াল করি, এএফ এএফ আর ইএফ, তাহলে এএফ হলে এইটুকু অংশ আর ইএফ হলে এইটুকু অংশ, যোগ করলে হয় এই, তাহলে আমরা এই এখানে লিখতেই পারি। এখন আমরা কি করব, আর গুণন বলি, আমরা আর গুণন করি, আর গুণন করলে এখানে হবে হচ্ছে এ ই সমান সমান 3EF, এই সমান সমান কি হবে 3EF। এখন আমরা খেয়াল করি, এই যে প্রথম অংশে যে আমরা একটা ধারণা দাঁড় করাইছিলাম, সেটা কি, এই সমান হলো হাফ এবি, তাহলে এই স্থলে আমরা কি লিখতে পারি, হাফ এবি লিখতে পারি, কিংবা আচ্ছা এই স্থলে হাফ এবি কি লেখা যেতে পারে। আচ্ছা, এখানে সরি, এখানে তো একটা সমস্যা হয়ে গেছে, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে সি হবে, তাই তো। এখানে কি আমরা চিত্র যদি খেয়াল করি, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে ই যেহেতু এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে এই হবে এসি এর অর্ধেক। আচ্ছা, এই যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এই কি হবে, হাফ এসি। ওখানে ভুল করে হয়তো এবি লেখা হয়েছে, আসলে এটা হবে এসি। তাহলে আমরা এই স্থলে কি লিখতে পারি, হাফ এসি লিখতে পারি। তাহলে আমরা এই স্থলে লিখি হাফ এসি, হাফ এসি সমান সমান 3EF। তাহলে এই স্থলে আমরা হাফ এসি লিখলাম। এখন অতএব এসি সমান সমান কি হবে, এখানে 2 আছে ভাগ অবস্থা, তাহলে এই পাশে সাইড চেঞ্জ করে এটা গুণ হবে। আচ্ছা, তাহলে হবে 6EF। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, এসি সমান সমান 6EF, এটা হচ্ছে প্রমাণিত। এখানে আরেকবার বিষয়টা বলতেছি, এখানে ই ছিল এসি এর মধ্যবিন্দু, আর এই জন্য এই এসিরই অর্ধেক হবে, এবি নয়, এটা ভুল করে এবি লেখা হয়েছিল, আসলে এখানে হবে এসি। কেননা চিত্র হিসেবে দেখে বোঝা যাচ্ছে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এই কি হবে, হাফ এসি।
আর এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই স্থলে হাফ এসি স্থাপন করলাম, কেননা এই সমান সমান হাফ এসি। আচ্ছা, করাতে এই যে 1/2 এখানে গুণ হলো, এই 2 গুণ হবে 6, তাহলে এসি সমান সমান 6 EF। তা আশা করি আজকের এই প্রমাণটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে বলতোই, ধন্যবাদ তোমাদের সবাইকে।